তাই হচ্ছে। শেখ মুজিবকে জাতির পিতা এটা কেন করতেছে? কারণ হাসিনার কর্তৃত্ববাদী শাসন এটাকে বৈধ করতে চায়। আর একজন ব্যক্তির চারপাশে একটা জাতির গল্পকে যদি কেন্দ্র করে ঘোরানো যায়, তাহলে ইতিহাসের একটা সরলীকরণ করা সম্ভব হয়, এবং সেটা তারা করছে, আওয়ামী লীগ করছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা ওভার সিম্পলিফাইড, অতি সরলীকৃত একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এই থেকেই কলে আসছে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের আজগুবি সংখ্যা। হাসিনা জামাতের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছিল, তার প্রসিকিউটর হতে রিকোয়েস্ট করেছিল, ওই ডরাই হয়নি। তারপরে যখন ওরে বাঙ্গু প্রগতিশীলরা জিগাইছিল, ধরেছিল ঠেসা, যে আপনি রাজি হন নাই কেন, তখন কইছিল আমার মা নিষেধ করেছিল। সত্য কথাটা বলে নাই যে ডরাইছিলাম জামাত আমারে জয় বাংলা করে দেয় যদি। 2010 সালে ওই কছিল জামাত নেতাদের চার্জ গঠনের আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা আইনসম্মত হয়নি। এই যে দেখেন, তো উই তো এখন আইনমন্ত্রী, তো বেআইনি কাজের জন্য কি কাফারা দিবি উই? জিগান তো। যাই হোক, কয়দিন আগে ওই একটা নতুন বয়ান দিচ্ছে, কি কছে শোনেন আগে। এই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃষ্টি করেছেন। এই দেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে মেনে তারপরে রাজনীতি করতে হবে, না হলে বাংলাদেশের মানুষ কাউকে যারা মানে না বঙ্গবন্ধুকে তাদের রাজনীতি করতে দেবে না। এটা পরিষ্কার। টাইম হ্যাজ কাম ফর আস টু বি ভেরি ক্লিয়ার। আমাদের সময় এসেছে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কারভাবে বলার, ইনিয়ে বিনিয়ে বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা থাকবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে বা এই স্বাধীনতার জন্য আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছি। এটা সত্য, এই সত্যকে স্বীকার করেই রাজনীতি করতে হবে এবং এটাই হবে। তুই কছে যে বাংলাদেশ সৃষ্টি করেছে নাকি মুজিব, নাউজুবিল্লাহ, আর তাই উই নাকি জাতির পিতা। ওরা জাতির পিতা না মানলে নাকি বাংলাদেশে রাজনীতি করা যাবে না। এ ভাই শুন, দুনিয়ার সব মানুষ জানে এবং মানে যে দুনিয়াটা সৃষ্টি করছে মহান সৃষ্টিকর্তা। উনারা আপনারা যে নামেই ডাকি না কেন, যে ধর্মেই হই না কেন, এটা তো মোদিও মানে হাসিনাও মানে দুনিয়াটা সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা। তো খোদা তাআলা দুনিয়াটা সৃষ্টি করে বাংলাদেশের অংশটা বাদ রাখিছিলেন নাকি? সেটা শেখ মুজিব এসে সৃষ্টি করে দিছে। তুই তো মহাশেরিকে করলু রে বালশুন। আচ্ছা ধরে নেই ওই কভার শেষে স্বাধীন করেছে, মুখ ফসকায় কয়ে ফেলছে, সৃষ্টি করেছে। তো তাও শেখ মুজিব কি দেশ স্বাধীন করেছে নাকি রে বালশুন? দেশ স্বাধীন করেছে দেশের জনগণ, দেশের মালিক জনগণ, শেখ মুজিব না। আগে রাজ্য জয় করেছিল রাজারা, তারা দেশের মালিক হইতো, নিজেই যুদ্ধ করিত। শেখ মুজিব রাজা নাকি? আর ওই তো মুক্তিযুদ্ধ নিজে করে নাই, বৈশা ছিল। শেখ মুজিবকে জাতির পিতা না মানলে রাজনীতি করবার দিব না, তো দিস না। তো এটা যা আইন কর, সংবিধানে ঢুকে দে, শেখ মুজিবকে জাতির পিতা না মানলে রাজনীতি করবার দিব না, ঢুকে দে, পারিস তো ঢুকে দে, দেখি কত বড় মাজার জোর। সংসদে তো তোর অ্যাবসলিউট মেজরিটি আছে, কর, করিস না কা, চিল্লাস কা, চিল্লাই কি মার্কেট পাওয়া যাবো? তো শেখ মুজিবরা তো জাতির পিতা করছু, কোন জাতির পিতা? তো উই কি বাঙালি জাতির পিতা? কি কথা ক, বাঙালি জাতির পিতা? তো পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা মানবিও জাতির পিতা? আগে উঠি নেগোসিয়েশন করে আয়, নাকি করছো বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশি, সেই সূত্রে বাংলাদেশে একটা নেশন স্টেট বা জাতি রাষ্ট্র, সেই জাতির পিতা শেখ মুজিব। মাশাআল্লাহ, এ তো পথে আসিচ্ছু। তাহলে আগে বিএনপির যোগ দিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ জিন্দাবাদ দিয়ে আয়, স্লোগান দিয়ে আয়। তারপরে বাংলাদেশের মেজরিটি মানুষ মানুক বা না মানুক, বুঝবি যে কি কবার চাচ্ছ। তুই কি কবার চাচ্ছ সেটাই তো বুঝবার পারিচ্ছ না। আচ্ছা, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, মুরব্বীরা, আপনার এই কন্ত ওই কোন জাতির পিতা সেটা আগে কবিত নাকি? নাকি ওরা মনে করে কলকাতার হিন্দু বাঙালিরা আসলে বাঙালি না? কোক তাইলে আগে যে কলকাতার হিন্দু বাঙালিরা বাঙালি না, আগে এটা পরিষ্কার করা লাগবি না? আচ্ছা আসেন আমরা বিষয়টা আরো গভীরে প্রবেশ করি, দেখি ওই একটা মূর্খর মতো কথা কইছে, জাতির পিতা ধারণাটা থাকা উচিত নাকি উচিত না। তো প্রথমে জেনে নি যে এই যে ধারণা ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, এই ধারণাটা কই থেকে আসলো? এই ধারণাটা আসছে গ্রেট ম্যান থিওরি থেকে। এই থিওরি বলে যে ইতিহাস নির্মিত হয় মহৎ মানুষের কর্মে। এই গ্রেট ম্যানেরা বা মহৎ মানুষেরা জন্মায় কিছু জন্মগত বৈশিষ্ট্য নিয়ে, যা দিয়া তারা ইতিহাসের গতিমুখ বদলাই দিতে পারে। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, নেতৃত্বের গুণাবলী এবং সিদ্ধান্ত দিয়া। মানুষের আদি ইতিহাসে যদি আপনি মহাকাব্যগুলো দেখেন, যেমন ইলিয়াড,
তারপরে যেমন ধরেন আলেকজান্ডার দ্য গ্রেটের কাহিনী, অথবা জুলিয়াস সিজারের কাহিনী, অথবা এমনকি রামায়ণের রামের কাহিনী, এরা সবাই ছিল গ্রেট ম্যান। এরপরে আসলো রোমান্টিক পিরিয়ড। এই যে সবাই এখন নড়েচড়ে বসিচ্ছে, যে ভাবিচ্ছে এই সময় রোমান্টিসিজমের কথা কবি না, পাবলিক খালি প্রেম করেছিল। জি না, এটা একটা কালচারাল আর পলিটিক্যাল মুভমেন্ট 18 শতকের শেষ থেকে 19 শতকের মাঝামাঝি চলেছিল। তো এটা কেন হইলো, মানে রোমান্টিক পিরিয়ডে কেন এসে যে গ্রেট ম্যানের কনসেপ্টটা আবার জায়গায় উঠলো? মানে ওই যে শিল্প বিপ্লব হইলো না ইউরোপে, তো তারপরে ক্যাপিটালিজম তৈরি হইলো, পুঁজিবাদ, তারপরে সগৌরবে আগাইতেছে পুঁজিবাদ, হ্যাঁ, দুনিয়ার সমৃদ্ধি আসতেছে, ইউরোপে এনলাইটেনমেন্ট হইতেছে। আবার এনলাইটেনমেন্ট কি, এটা আবার করে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, জানা আছে তো, যুক্তি আর ইন্ডিভিজুয়ালিজম, মানে ব্যক্তি স্বাতন্ত্র্যের জগৎ। তো এই যে জগৎ তৈরি করতেছে, এই জগতই কলে তৈরি করতেছে ফ্যাসিবাদের ভ্রূণ, মানে হাসিনা যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ কলে তৈরি হয়েছে সেই শিল্প বিপ্লবের সময়। হ্যাঁ, এটা অনেকে বুঝতে পারছিলেন যে এই যে যুক্তি আর ব্যক্তি স্বাতন্ত্র্যের জগৎ, এটা আলটিমেটলি ফ্যাসিবাদ কায়েম করবে, করেছিল তাই। হ্যাঁ, ইউরোপে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, শিল্প বিপ্লব হয়েছিল ইউরোপে, ফ্যাসিবাদও কায়েম হয়েছিল ইউরোপে। তো এটা থেকে মুক্তির জন্য যে আন্দোলনের জন্ম, তার নাম রোমান্টিক আন্দোলন। এই আন্দোলনের প্রকৃতিতে শিশুর সারল্যে মানুষ মুক্তি খুঁজত। তো কিন্তু আর একটা জিনিস আছিল, যে রোমান্টিক দুনিয়ার যেটা আবিষ্কার আর কি, সেটা হইতেছে ইন্ডিভিজুয়াল জিনিয়াস আর হিরোইজমের আবিষ্কার। হ্যাঁ, ওইটা আবিষ্কার হয়েছিল রোমান্টিক পিরিয়ডে, সেই গ্রেট ম্যানের প্রতিচ্ছবি, এমন ক্যারেক্টার যে সমাজের বিরুদ্ধে দাঁড়ায় বিদ্রোহ করতেছে একা। আমরা এই ভূখণ্ডে সেই ক্যারেক্টারগুলো দেখছি অনেক পরে অমিতাভ বচ্চনের মধ্যে, অ্যাংরি ইয়াং ম্যান। তো রোমান্টিক জগতের এই ইনকা একটা প্রোটাগনিস্ট বা নায়কের দরকার ছিল, যে সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে একাই বিদ্রোহ করার হিম্মত রাখে। কারণ তখন তো রাষ্ট্র শক্তিশালী হয়ে যাচ্ছে, এমনই শক্তিশালী হয়ে গেছে যে এটাতে কেউ রুখতে পারে না, রুখতে পারে অ্যাংরি ইয়ং ম্যানেরা। এবার বোঝা যাচ্ছে কেন রোমান্টিক জামানা বলে এটাকে, আর আমরা কত পরে এই ট্রেন্ডগুলোরে ফলো করি। তো এই রোমান্টিক জামানাতেই লেখা হয়েছিল মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন, মনে আছে না? যে সে শিল্প বিপ্লবের দানব, ফ্র্যাঙ্কেনস্টাইন হইতেছে শিল্প বিপ্লবের দানব, যে তার সৃষ্টিকর্তারই খাবে পরে। হ্যাঁ, এরপরে একজন স্কটিশ ইতিহাসবিদ ছিল, তার নাম ছিল টমাস কার্লাইল। তো সেই সম্ভবত প্রথম যে গ্রেট ম্যান থিওরিকে একটা তাত্ত্বিক কাঠামোর মধ্যে নিয়ে আসে। 1841 সালে উনি লেখেন অন হিরোজ, হিরোশিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি। তো কার্লাইল বলেন যে পৃথিবীর ইতিহাস আর কিছুই না, গ্রেট ম্যানদের বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত। বলছিলেন হিরোরা ডিভাইনলি ইন্সপায়ার্ড ইন্ডিভিজুয়ালস, মানে হইতেছে ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত ব্যক্তি, যারা নানা ক্ষেত্রে নেতৃত্বের পর্যায়ে আসীন হন, ধর্ম থেকে রাজনীতিতে, এবং ইতিহাসের গতিমুখ বদলায় দেন। তো মানে কার্লাইল কইতে চাইতেছে ধর্মে যে নবীর কনসেপ্ট আছে সেটা রাজনীতিতেও আছে। আর আওয়ামী লীগ তো কার্লাইলের মতটাই ফেরি করতেছে। দেখেন ভালো করে খেয়াল কইরা, তারা মুজিবকে আর এক নবী বানাইতে চাইতেছে। ইসলামে যেমন রাসূলে করিমকে শেষ নবী না মানলে ইসলাম থেকে খারিজ হয়ে যাইতে হয়, একইভাবে মুজিবকে হাতির পিতা, আরে ধুত্তরি কি কইতে কি কই, মুজিবকে জাতির পিতা না মানলে নাগরিক অধিকারী কায়রা নিতে চায়। তো আজকের দুনিয়া এই যে গ্রেট ম্যানের কনসেপ্ট, এটা নিয়ে কি বলে? আজকের দুনিয়া বলে যে সামাজিক যে স্ট্রাকচার গঠন, সমাজের যে গঠন, তারপরে যে ইকোনমির যে ফোর্স, অর্থনীতির যে শক্তিগুলো আছে, তারপরে মানুষের যে কালেকটিভ মুভমেন্ট বা সংঘবদ্ধ লড়াই, তার সংঘবদ্ধ চলাফেরা, এইটাই ইতিহাসের গতি পাল্টানোর চালিকা শক্তি। আপনি ফরাসি বিপ্লব দেখেন, এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দেখেন, মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ, আন্তর্জাতিক সমর্থন, লড়াকু তারুণ্য, 52 থেকে ধারাবাহিক রাজনৈতিক সংগ্রাম, সর্বোপরি জনগণের সার্বভৌম ইচ্ছা, এটাই তো আমাদের স্বাধীন করছে দেশ। হাসিনার বাপ না, হ্যাঁ হাসিনার বাপ আমাদের স্বাধীনতার নেতা ছিল, এটা আমরা অস্বীকার করি না। এটা হাসিনার বাপের যোগ্যতা না, গণমানুষ উনার নেতা বানাইছিল, এটা উনার সৌভাগ্য যে উনার মতো নেহায়েত একজন মধ্যমেধার উচ্চাভিলাষী লোভী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ উনারের নেতা মানছিল। আর নেতা হইয়া উনি ভাবছিলেন মুই কি হনুরে। তা কার্ল মার্কস উনি কি বলছেন? উনি বলছেন যে শ্রেণী সংগ্রাম এটাই হইতেছে ইতিহাসের চালিকা শক্তি, ইন্ডিভিজুয়াল নেতা না। তো এই 20 শতাব্দীতে গ্রেট ম্যান থিওরি এটা চ্যালেঞ্জ বা সমালোচনার মুখে পড়ে আর কি। হ্যাঁ, যে ইতিহাসবিদ, তারপর সমাজবিজ্ঞানীরা, এরা বলে যে বৃহত্তর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি যে ইতিহাসকে চালিত করে, সেইটাকে এই গ্রেট ম্যান থিওরিটা ব্যাখ্যা করতে পারে না। তবে ইদানিংকালে মানে
বুদ্ধিজীবীরা বা একাডেমিয়া এরা যে ব্যক্তির একটা ভূমিকা যে আছে এটাকে কিন্তু স্বীকার করেন, মানে ব্যক্তির পৃথক এজেন্সি এটাকে স্বীকার করেন, কিন্তু তার সাথে সাথে বৃহত্তর সামাজিক শক্তি এই দুইটাকেও বিবেচনা করে আরো সূক্ষ্ম পদ্ধতি গ্রহণ করে ইতিহাসকে পর্যালোচনা করে। তো এই যে ধরেন জাতি হিসাবে যে গড়ে ওঠা, মানে নৃতাত্ত্বিক জাতি না, রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা তো একটা রাজনৈতিক জনগোষ্ঠী, মানে বাংলাদেশিরা তো একটা রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা তো নৃতাত্ত্বিক না, আমাদের মধ্যে সাঁওতাল আছে, আর আমাদের মারমা আছে, চাকমা আছে, তাই না? তো এই যে ধরেন আমেরিকান নেশন, তারা কি সবাই সাদা মানুষ? তা না তো, তার মধ্যে কালো আছে, এশিয়ান আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, স্প্যানিশ আছে, এরা সবাই আমেরিকান নেশন গড়ে তুলছে। ওই রকমই বাংলাদেশি এটা নৃতাত্ত্বিক জাতি না, এটা একটা রাজনৈতিক জাতি। এই যে নেশন, যাদের একটা শেয়ার্ড ভ্যালুস থাকে, মানে নেশন মানে শেয়ার্ড ভ্যালুস, আমরা সবাই কমন একটা শেয়ার্ড ভ্যালুস থাকে, একটা মূল্যবোধ থাকে যেটা সবাই মিলে শেয়ার করি। এই নেশন বিল্ডিং এটা কি একজনের কাজ? নিচ্ছে, হ্যাঁ, উনি বলছিলেন যে নেশন বিল্ডিং বা জাতি গঠনের সাফল্য যদি একজনের কাঁধে চাপানো হয় তাহলে অসংখ্য মানুষের অবদানকে অস্বীকার করা হয়। আমাদের জাতি গঠনে কি তিতুমিরের ভূমিকা নাই? হাজী শরীয়তুল্লাহর ভূমিকা নাই? মৌলানা ভাসানীর ভূমিকা নাই? শেরে বাংলার ভূমিকা নাই? জিয়াউর রহমানের ভূমিকা আছে না? আর প্রচেষ্টা তো অত্যন্ত জটিল, আমাদের জাতি গঠনের প্রচেষ্টা তো সেই কবে থেকে শুরু হয়েছে, তাই না? সেই জমিদার প্রথা উচ্ছেদের আন্দোলন থেকে শুরু হয়েছে। তো একজনকে ওই জায়গায় উঠেলে, একেবারে সর্বোচ্চ জায়গায় উঠেলে এই যে ঐতিহাসিক জটিল প্রসেস বা হিস্টোরিক্যাল কমপ্লেক্সিটি, এটা বোঝা যায় না। আর জাতির পিতা বললে আমাদের একটা একক সিঙ্গেল একক কোর অফ এসেন্স, মানে একক ব্যক্তির ইচ্ছা মূল্যবোধ দিয়ে তৈরি একটা বিষয় বোঝায়। কিন্তু দার্শনিকরা বলেন যে জাতি গঠন একটা দীর্ঘকালের সঞ্চিত রাজনৈতিক অভিজ্ঞতার ফসল। আমরা তো বাংলাদেশের ইতিহাস দিয়ে বুঝি, তাই না? সে কবে থেকে আমাদের জাতি গঠন প্রক্রিয়া চলতেছে, তাই না? এবং এটা কোনো একক মানুষের ভাবনা বা কর্মের ফল না। দেখেন কত বড় বেকুব যে তার ধরেন ধর্ম আমরা তো কম বেশি সবাই মানি আর কি। তো এই ধর্ম তো পৃথিবীর সমস্ত গ্লোরি, সমস্ত সম্মান কাকে দেয়? পরম করুণাময়কে দেয়, সৃষ্টিকর্তাকে দেয়, তাই না? জাতির পিতার ধারণা এই ডিভাইন গ্লোরি এটার ভাগ নেয়। আর ইসলামে তো স্পষ্টভাবে বলা আছে যে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো। তার মানে মুসলমানদের কাছে তারা তো উম্মা বলে একটা ধারণায় কনসেপ্টে বিশ্বাস করে যে শেয়ার্ড ভ্যালু মুসলিম উম্মা, সেই উম্মার পিতা হতেছে হযরত ইব্রাহিম। প্রত্যেক প্র্যাকটিসিং মুসলমান বিশ্বাস করে যে মুসলিমরা একটা উম্মা, তাদের শেয়ার্ড ভ্যালুজের একটা জাতিগোষ্ঠী যাদের পিতা হযরত ইব্রাহিম, পিস বি আপন হিম। আর আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া পড়তেন যেখানে তিনি বলতেন যে আমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, এই কথাটা উনি বলতেন। আর এই বেকুব বাংলাদেশ যেটা মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ, সেইখানে এই বেকুবের বাচ্চা জাতি পিতা মানতে বাধ্য করবে। এটা একটা রেসিপি অফ ডিজাস্টার। আমি তোকে খোয়া দিচ্ছি, এটা কোনোদিন মানাবার পারবো না যতই ভয় দেখাস। আরে বেটা, বিনয় একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তুই তো রাজনীতি শিখিস নাই, ধর্ম জানিস না। তুই যদি মিনিমাম ইসলাম পড়লহিনি তাইলে তো এই ব্লান্ডার করলহিনি না। এইবার আসেন যে পলিটিক্যাল সায়েন্সের আর্গুমেন্টগুলো একটু দেখি। এবং এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জাতির জনকে উপাধি প্রদান করলে সেটা কোনো ব্যক্তি বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষমতাকে শক্তিশালী করে দিতে পারে এবং এর ফলে ক্ষমতার ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। এবং এই ধরনের নাম দেয়া দেই কইরাই কোনো কর্তৃত্ববাদী শাসন তাদের কর্তৃত্ববাদী শাসনকে বৈধ করার পদক্ষেপ নেয়। আর দেখেন বাংলাদেশে